নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আর আমার সঙ্গে ঘোষাল নামা নিয়ে রয়েছেন জয়ন্ত ঘোষাল, কলকাতা টিভির মুখ্য পলিটিক্যাল এডিটর। আপনাকে স্বাগত জয়ন্তদা। আমি প্রথমেই জানতে চাইবো, আমরা দেখলাম যে জগদীপ ধনকর তিনি সকাল পর্যন্ত তো সুস্থ ছিলেন, রাতারাতি তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং পদত্যাগ করলেন। তার এই হঠাৎ করে পদত্যাগ করাটা কি শারীরিক কারণে নাকি অন্য কিছু? যদিও বিরোধীরা মনে করছে যে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। কি সেই রহস্য? শারীরিক কারণেই কি, অসুস্থতার কারণেই কি জগদীপ ধনকর পদত্যাগ করলেন জয়ন্তদা? একদম সোজা সাপটা কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে জগদীপ ধনকরকে যদি বলি যে তিনি একদম অসুস্থ নন, তিনি একদম সম্পূর্ণ সুস্থ, তাহলে অসত্য বলা হবে। ওনার শারীরিক সমস্যা আছে এবং ওনার একটা স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, অনেকদিন ধরে স্পাইনাল পেইন, এবং উনি যে কারণে খুব সোজা হয়ে হাঁটতে পারেন না। মানুষের শরীর নিয়ে আমি কখনো আলোচনা করাটা খুব সবসময় রুচিসম্মত হয় না। বিশেষ করে আমাদের দেশে কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের না শারীরিক অসুস্থতা নিয়ে রেওয়াজটাই নেই। অটল বিহারী বাজপেয়ীর হাঁটু অপারেশন, তাও প্রাইম মিনিস্টার অফিস থেকে খবরই দিত না যে হাঁটুটা কেমন আছে, কি হলো। দ্বিতীয়বার অপারেশন করতে হয়েছিল, এত কমপ্লিকেটেড হয়েছিল। তো শরীর নিয়ে আমরা আলোচনা করি না। কিন্তু আমি নিজে রাজ্যপাল যখন ছিলেন তখন উনি প্রায় 10-15 দিন অল ইন্ডিয়া ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন এবং উনি সিএমকে জানিয়েছিলেন যে ওনার অসুস্থতা, কেননা 10-15 দিন রাজভবনে থাকবেন না। সুতরাং উনি যতই বিরোধিতাই করুন, এখানে এসে যাই করুন, সিএমকে আবার সবকিছু জানাতেনও। একটা অদ্ভুত চরিত্র, কিন্তু খুব ইন্টারেস্টিং। এই রাজ্যের সরকারের সাথে অম্লমধুর সম্পর্ক, একটা অম্লমধুর না, এবং ওনার চরিত্রটাই এরকম। উনি কথাও বলবেন আবার বিরোধিতাও করবেন, এরকম। যাই হোক, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা অসুস্থতা থাকলেও এমন অসুস্থ নন যে ইস্তফা দিতে হবে। এবং যেটা তুমি এক্ষুনি বললে যে সকালবেলায় একদম ভালো আছেন আর সন্ধ্যেবেলায় খারাপ হয়ে গেলেন, এটা তো হতে পারে না। এই ঘটনাটা অ্যাব্রাপ্ট এবং এটা কোনো সন্দেহ নেই, এটা ওনাকে ইস্তফা দিতে বলা হয়েছে। এবং এক কথায় যদি বলি যে কেন, আসল কারণটা কি, আসল কারণটা হলো কিন্তু জাস্টিস যশবন্ত ভার্মা। জাস্টিস ভার্মা, যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তার সম্পর্কে উনি খুব সমালোচনামুখর হয়েছিলেন। এমনকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পর্যন্ত বলেছিলেন যে এই জাস্টিস ভার্মাদের নিয়োগ কি করে হয়, এই যে যাদের কলেজিয়াম সিস্টেমটাকে উনি চ্যালেঞ্জ করেছিলেন। তার ফলে এবং উনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে লাগাতার বলে যাচ্ছিলেন। এমনিতেই সরকারের সাথে সম্পর্কটার একটা অবনতি হচ্ছিল, একটা কারণে নয়। ওনার ওখানে বিরোধী দলের সব নেতারা, আজকে বিরোধী নেতারা ওনার হয়ে বলছে, সেটাও একটা রাজনৈতিক দীনতা আমাদের দেশের। কেননা যখন ওই প্রায় 200 জনকে সাসপেন্ড করেছিলেন, তখন বিরোধীরা তো ওনার সম্পর্কে কি বলেছিল, জয়া বচ্চন, তাকে জয়া অমিতাভ বচ্চন নাম করে ব্যঙ্গ বিদ্রুপ করা, তার সাথে অশান্তি, কমপ্লেনের পর কমপ্লেন। সুতরাং এমন নয় যে সম্পর্কটা খুব ভালো ছিল, কিন্তু তাও এরমভাবে একটা বিদায় নেওয়ার কথা ছিল না। কিন্তু যেটা হলো, শেষ কফিনের শেষ পেরে উনি নিজেই ওনার অ্যাডভেঞ্চারিজম, লোকসভাতে কেন্দ্র কি করলো জাস্টিস ভার্মার ইস্যুতে, জানে যে এটা পার্লামেন্টে গোলমাল হবে। কিরণ রিজিজু দায়িত্ব নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলে লোকসভায় কিন্তু শাসক দল আর বিরোধী দল একত্রিত হয়ে একটা রেজলিউশন নিল এবং সেই রেজলিউশন জাস্টিস ভার্মার বিরুদ্ধে, এবং সেটা নোটিশ দেওয়া হলো এবং অ্যাডমিশন গভর্নমেন্ট করলো। সুতরাং ওখানে এটা নিয়ে কোনো মত পার্থক্য হলো না, আলোচনা হবে যা হবে। কেননা সরকার বলছে যে আমাদের পক্ষে, একটা শাসক দলের পক্ষে একটা সিটিং জাজ তার বিরুদ্ধে যাওয়া, সেটা কিন্তু খুব সোজা কাজ নয়। কেননা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, ভারতের সংবিধান প্রণেতারা এই 3টে বিভাগের মধ্যে ভারসাম্য রাখতে বলেছে এবং এই ব্যালেন্স অফ পাওয়ার, এবং সবসময় মাথায় রাখতে হয় যেন এক্সিকিউটিভ যেন জুডিশিয়ারির বিরুদ্ধে চলে না যায়, একটা সবসময় হয়। তো একটা রেজলিউশন নেওয়া হলো এবং সবটা হয়ে গেল। রাজ্যসভায় 63 জন এমপি বিরোধীরা সাইন করে, এবং প্রিয়াঙ্কা গান্ধীর স্ট্র্যাটেজি ছিল, তারা বলল যে আমরা করব। কিন্তু গভর্নমেন্ট চেয়েছিল যে লোকসভায় আগে হোক, লোকসভার মডেলে রাজ্যসভায় একইভাবে জয়েন্টলি কেন্দ্র রাজ্য করব, এই ইস্যুটাতে অন্তত আমরা তুতু ম্যাম্যাক করব না। কিন্তু এই সুযোগটা না দিয়ে ধনকর নিজেই ওই যে প্রস্তাবটা যেটা বিরোধীরা তুলেছে,
সেই প্রস্তাবটাকে বলে দিল যে আমরা এন্ডোর্স করছি। তার মানে কোথাও একটা সম্পর্কটা ডিটোরেট করে গেছিল এবং উনি গন্ধ পাচ্ছিলেন যে আমার বিদায় আসন্ন। তা না হলে এইরকমভাবে মোদি সরকারের মতো একটা জবরদস্ত প্রশাসন, সেখানে উনি উপরাষ্ট্রপতি হয়ে এবং চেয়ারম্যান হয়ে এইরকম একটা হ্যাঁ বলে দেওয়া, তো রেডে করে উঠলো না অমিত শাহরা, বললো এক্ষুনি। এবং সকালবেলার মিটিংয়ে ওরা গেছিল বিজেপির এমপিরা, বিজনেস যে কাউন্সিলের বৈঠক যেটা, এবং বিকেলবেলার যে বৈঠক, সেই বৈঠকের আগে তখন বিজেপিরা গেল না, কারণ ততক্ষণে জেনে গেছে যে এই লোকটাকে তাড়াতে হবে এবং বলে দেওয়া হয়েছে। তার ফলে একটা প্রচণ্ড মানে একটা, এবং কোনো প্রোটোকল অনুযায়ী কোনো সেরিমনি হলো না, মানে কোনো বিদায়ের কোনো অনুষ্ঠান হলো না, যেটা সাধারণত হয় না। রাষ্ট্রপতির কাছে যাবে, চিঠিটা দেবে, রাষ্ট্রপতি সময় নেবে একটা, তারপরে একটা প্রোটোকল অনুযায়ী একটা তার শেষ একটা বিদায় অনুষ্ঠান হবে, হ্যাঁ। কিন্তু ফেয়ারওয়েল যাকে বলে, সেই ফেয়ারওয়েলের কোনো অনুষ্ঠান হলো না। সেন্ট্রাল হলে সবাই আসতো এবং এইভাবে কিন্তু কোনো উপরাষ্ট্রপতি মাঝপথে ইস্তফা দেননি। ইস্তফা দিয়েছেন মেয়াদ শেষ হওয়ার আগে, রাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী, উনি ভোটে লড়বেন, সুতরাং সেটা আলাদা। কিন্তু এইরকমভাবে এটা ডিসগ্রেসফুল। এবং এইটা উনি ওনার স্ত্রীর জন্মদিন 20 তারিখে, তার জন্য ওনার ওই অশোক স্তম্ভ দেওয়া চিঠি কার্ড দিয়ে সব এমপিদের অনেকে নেমন্তন্ন করেছেন। উনি যখন জয়পুরে যাওয়ার প্রোগ্রাম ঘোষণা করলেন, তখন লোকে বুঝলো যে একটা ওয়ার্কিং মানে পার্লামেন্টের দিনে জয়পুরে চলে যাবেন, এটা কি করে হয়, তাহলে কিছু একটা বিসমিল্লাহ গলদ আছে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এটা ওনাকে বাধ্য করলো সরকার। একদমই বোঝা গেল যে উপরাষ্ট্রপতি পদ থেকে কেন পদত্যাগ করলেন জগদীপ ধনখড়, সেটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারলেন। জয়ন্তদা ভালো করে বোঝালো এবং আশা করব যে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন জয়ন্তদার কাছ থেকে। তো ঘোষালনামা আজকে এখানেই শেষ করব। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।